কার্তিক মাস পড়ে গেছে। আবহাওয়ায় হালকা ঠান্ডা প্রভাব পড়েছে। আজ দিনটাও কেমন মেঘলা মেঘলা। জানালা খুললেই উত্তরা বাতাসে শরীরে হালকা শীত শীত অনুভূতি হচ্ছে। শুক্রবার হওয়ায় আজ আদিত্য বাসায়ই আছে। নূর ড্রয়িং বসে টিভি দেখছে আর বোর হচ্ছে। আদিত্য সেই সন্ধ্যা থেকে রান্নাঘরে ঢুকেছে, বেরোনোর নাম নেই। আজকাল তার আবার একটু বেশিই কুকিংয়ের শখ জেগেছে। সময় পেলেই কিছু না কিছু বানিয়ে নূরকে খাওয়াবে। তবে তার কড়া নির্দেশ নূর যেন রান্নাঘরে না যায়। আর এই জন্যই নূরের বিরক্ত লাগে। আরে বাবা, এত আদিক্ষেতার কি আছে? আমি কি ছোট বাচ্চা নাকি? সবসময় শুধু এখানে যেও না, ওটা করো না, যেন বউ শুধু দুনিয়াতে উনার একারই আছে। আর মানুষ যেন রোবট বউ নিয়ে ঘোরে হুয়া। আরে ভাই, একটু গেলে কি হয়? আমারও একটু দেখতে ইচ্ছে করে কি করছে ও। কিন্তু উনার একটাই কথা, একদম রান্নাঘরে পাড়া দিবে না। কোথাও লেগে যাবে। ভাবা যায় এল্লা? বিড়বিড় করে এসব বকে নূর এবার উঠে দাঁড়াল। এবার তো সে রান্নাঘরে যেয়ে দেখবেই জনাব কি এমন মহাভারত অশুদ্ধ করছে। কথাটা ভেবে নূর ধীরে ধীরে রান্নাঘরের দিকে পা বাড়াল। রান্নাঘরের দরজায় এসে দেখল আদিত্য খুব মনোযোগ সহকারে চুলায় কিছু নাড়ছে। একটা 3/4 প্যান্ট আর হাতা কাটা ঢোলা টি শার্ট পরে আছে। রান্নাঘরের গরমে বেচারা ঘেমে উঠেছে। কপালের সিল্কি চুলগুলো ঘামের সাথে লেপ্টে আছে। নূর কেমন লোলুপ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে ভাবছে, ঈশ্বর, আমার জামাইটা কত কিউট। একদম হট চিজ মাইরি। ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলি। নিজের এমন ভাবনার ওপর নিজেই হাসে নূর। তারপর ধীরে ধীরে আদিত্যের কাছে গিয়ে দাঁড়াল। শাড়ির আঁচল দিয়ে আদিত্যের কপালের ঘাম মুছে দিতে লাগল। আদিত্য নূরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি এখানে কি করছো? তোমাকে না এখানে আসতে মানা করেছি? যাও, বাইরে যাও। নূর প্রতিবাদী কণ্ঠে বলল, না, যাব না আমি। এখানেই থাকব। কি করবে তুমি? এমন করছো কেন? যাও না। দেখ, তোমার লেগে যাবে কোথাও। কেন লাগবে? আমি কি কচি খুকি? আমি থাকব মানে থাকব। আমার বাইরে একা একা ভালো লাগছে না। ওকে, ফাইন। তাহলে চুপচাপ বসে থাকবে। একদম নড়াচড়া করবে না। আচ্ছা। আদিত্য নূরকে সিঙ্কের ওপর বসিয়ে দিয়ে নিজের কাজ করতে লাগল। আর নূর বসে থেকে পা দোলাতে দোলাতে আদিত্যের কাজ দেখতে লাগল। আদিত্য আটা ঢালতে গিয়ে কিছু আটা আদিত্যের মুখে ছিটে লাগল। আর এটা দেখে নূর ফিক করে হেসে দিল। নূরের হাসি দেখে আদিত্য আঙুলে করে একটু আটা নিয়ে নূরের গালে লাগিয়ে দিল। সাথে সাথে নূরের হাসি থেমে গেল। আদিত্য বাঁকা হেসে বলল, কি হলো, হাসো এখন? খুব হাসি পাচ্ছিল না? নূরও আদিত্যের প্রত্যুত্তরে হাতের মুঠোয় আটা নিয়ে আদিত্যের মুখে ছিটিয়ে দিল। আদিত্যের সারা মুখ সাদা হয়ে গেল। নূর সেটা দেখে হাসতে হাসতে বলল, ওয়াও, একদম বুড়ো হিরো লাগছে। আদিত্য নূরের দিকে তেড়ে আসতে আসতে বলে উঠল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। বুড়ো হিরো, তাই না? নূর ভাব সুবিধার না দেখে সিঙ্ক থেকে নেমে বাইরের দিকে দৌড়াল। আর আদিত্য ওর পেছনে ছুটল। নূর খিলখিল করে হাসছে আর দৌড়াচ্ছে। আর আদিত্য হাসিমুখে ওর পিছে দৌড়াচ্ছে। সোফার চারিদিকে ঘুরতে ঘুরতে একসময় আদিত্য খপ করে নূরের হাত ধরে ফেলল। হাত ধরে টান দিতেই ব্যালেন্স হারিয়ে দুজনেই সোফায় পড়ে গেল। নূর নিচে আর আদিত্য নূরের উপরে পড়ল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, এখন কোথায় পালাবে? হা, আমি বুড়ো হিরো, তাই না?
নূর মুচকি হেসে দুই হাতে আদিত্যের গলা জড়িয়ে বলে উঠল, বুড়ো অবতারেও কিন্তু তোমাকে কম লাগে না। একদম হট বুড়ো লাগছে। আদিত্য হালকা হেসে দিয়ে নূরের নাক ঘষে বলল, তাই নাকি? তো এই হট বুড়োটার কিছু ইনাম তো পাওয়া উচিত, তাই না? কথাটা বলে আদিত্য নূরের ঠোঁটের দিকে ঝুঁকতে লাগল। নূর লাজুক হেসে চোখ বন্ধ করে নিল। আদিত্যের ঠোঁট নূরের ঠোঁট ছুঁই ছুঁই। তখনই হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। নূর চোখ খুলে তাড়াতাড়ি আদিত্যকে সরাতে লাগল। আদিত্য একটু বিরক্ত হয়ে উঠে বসে বলল, কে এবার এই সময় বিরক্ত করতে আসলো? নূর মুচকি হেসে বলল, তুমি আগে গিয়ে নিজের মুখ পরিষ্কার করো, না হলে সবাই হাসবে। আমি ততক্ষণে দেখছি কে এসেছে। কথাটা বলে নূর উঠে গিয়ে দরজা খুলে দিতে গেল। আর আদিত্য কিচেনে গিয়ে নিজের মুখ পরিষ্কার করে নিল। নূর দরজা খুলতেই নীলা হঠাৎ কোনো কিছু না বলে হনহন করে ভেতরে ঢুকে পড়ল। আর ওর পিছে পিছে আবিরও ঢুকল। নূর এদের ভাবভঙ্গি কিছুই বুঝতে পারল না। অগত্যা দরজা আটকিয়ে সে নিজেই এগিয়ে গেল ওদের দিকে। নীলা রাগী মুডে সোফায় গিয়ে ধুম করে বসে পড়ল। আবির ওর কাছে গিয়ে বলতে লাগল, নীলা, আমার কথাটা তো শোন। আরে তুমি ভুল বুঝছ আমাকে। তুমি যেমনটা ভাবছ তেমন না। নীলা আবিরের দিকে না তাকিয়ে নূরের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, আপু, তোমার এই লুইচ্চা মার্কা দেবরকে বলো আমার সাথে যেন কোনো কথা না বলে। আমি তার কোনো কথা শুনতে চাই না। আবির এবার একটু শক্ত গলায় বলল, দেখ নীলা, এবার কিন্তু তুমি বেশি বেশি করছ। সামান্য একটা ব্যাপারকে তুমি এত বড় করছো কেন? তোমরা মেয়েরা কি কোনো কিছু ইজিলি নিতে পারো না? সব বিষয়ে এত ওভার রিয়াক্ট করার কি আছে? নীলা আরও তেলে বেগুনে জ্বলে উঠে আবিরের দিকে অগ্নিচোখে তাকিয়ে বলল, কি কি বললেন আপনি? আমি ওভার রিয়াক্ট করছি? ও ওয়াও, এখন আমি কিছু বললেই ওভার রিয়াক্ট? তার মানে আপনি রঙ্গলীলা করে বেড়াবেন আর আমি সেটা বলতেও পারবো না? তুমি বারবার ঘুরে ফিরে সেই একই কথাই কেন বলছো? আর কতবার বলবো তোমাকে? আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। আপনি যান আপনার গোপীদের কাছে। এতক্ষণে আদিত্য ওখানে চলে এসেছে। আদিত্য আর নূর ওদের কাজকর্ম বুঝতে না পেরে একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। আদিত্য তখন আবিরকে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে, কি হয়েছে? আর দুজন এভাবে ঝগড়া করছিস কেন? আবির বলে উঠল, ঝগড়া কি আমি করছি নাকি? ঝগড়া তো তোমার শালিকা করছে। অযথা একটা বিষয় নিয়ে ওভার রিয়াক্ট করছে। আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। এবার নূর নীলার উদ্দেশ্যে বলল, কিরে, তুই এত রাগ করছিস কেন? আগে ওর কথাটা তো শোন। কথা না শুনেই এমন রাগ দেখাচ্ছিস কেন? তুই কবে থেকে এমন ঝগড়াটে হয়ে গেলি? আদিত্য নূরকে উদ্দেশ্য করে বলল, নীলাকে কিছু বলো না। আমি জানি এই হতচ্ছাড়াটাই নিশ্চয় কিছু করেছে। না হলে নীলা শুধু শুধু রাগ করবে কেন? ও যথেষ্ট বুদ্ধিমান মেয়ে। আবির তিরস্কার করে হাতে তালি বাজিয়ে মেলোড্রামা করে বলে উঠল, বাহ ভাই, বাহাজ ভাইয়ের চাইতে শালিকাই তোমার কাছে আপন হয়ে গেল। আর আমি কোনো ক্ষেতের মূলা হয়ে গেলাম? হায়রে নিঠুর দুনিয়া! এই দুনিয়ায় আমার আপন বলতে কি কেউ নাই? নূর আবিরের পাশে বসে বলল, কেন নাই? আমি আছি না তোমার ভাবিরোল? তুমি একদম একা না। নূর এবার আদিত্যের দিকে তাকিয়ে বলল, আর তুমি না জেনে শুনে শুধু শুধু দেবরকে দোষারোপ করছো কেন? একদম দেবরকে বকবে না বলে দিলাম।
আবির আবারও মেলোড্রামা করে বলল, ব্যাস ভাবি, এক তুমিই তো এই অধমের সাহারা। খালি তুমিই আমারে বুঝলা, আর কেউ বুঝল না। এদের কথাবার্তার মাঝেই তখন ওখানে বিহান আর আয়াতের আগমন হল। ওরা দুজন ওদের কাছে এসে ওখানকার ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে। বিহান সোফায় আয়েশি ভঙ্গিতে বসে বলল, কি হইছে ভাই? এইখানে এমন গরম গরম ভাব কেন? কিছু হইছে নি? আবির অসহায় কণ্ঠে বলে উঠল, কি আর হবে ভাই, অপক্ক মেয়ের সাথে প্রেম করলে যা হয় আর কি তাই হচ্ছে। নীলা দাঁত কিরমির করে বলল, তো জান না, কে ধরে রেখেছে আপনাকে? আপনি গিয়ে আপনার ওই পরিপক্ক মেয়েদের সাথে প্রেমলীলা করুন। আমি কি আপনাকে বেঁধে রেখেছি? বিহান বলে উঠল, আরিব্বাস এইহানে তো মামালা সিরিয়াস লাগতাছে। ঘটনা কি মামা? কি ঘটনা ঘটাইছ এইবার? আদিত্য এবার বলে উঠল, আচ্ছা হয়েছেটা সেটা তো বলবি। নীলা বলে উঠল, আরে উনি নিজের কুকর্মের কথা নিজের মুখে বলতে পারবেন না। আমি বলছি জিজু, আপনার এই ভাই আমাকে বলল সে নাকি অফিসের একটা কাজে ঢাকার বাইরে যাচ্ছে, অথচ উনি কাজের নাম করে বাইরে অন্য মেয়েদের সাথে রঙ্গলীলা করে বেড়াচ্ছে। এই দেখুন জিজু, আমার কাছে প্রুফ আছে। কথাটা বলে নীলা ওর ফোন বের করে আবিরের ফেসবুক টাইমলাইন থেকে কয়েকটা ছবি বের করে দেখালো, যেখানে আবির বিদেশি কিছু মেয়েদের সাথে আড্ডা দিচ্ছে। সবাই এক এক করে ছবিগুলো দেখল। আদিত্য আবিরের দিকে তাকিয়ে বলল, এসব কি আবির? এই ছবিগুলো দেখে তো নীলার রাগ করা জায়জি আছে। আবির বলে উঠল, আরে ভাই এমন কিছুই না, আসলে এদের মধ্যে একটা মেয়ে আমাকে চিনে। লন্ডনে বেড়াতে গিয়ে ওর সাথে পরিচিত হয়েছিলাম, আর ওই মেয়েটা আরও কিছু মেয়েদের সাথে বাংলাদেশ ঘুরতে এসেছে। আমি যখন একটা মিটিংয়ের জন্য রেস্টুরেন্টে যাই তখন হঠাৎ ওদের সাথে দেখা হয়ে যায়, আর ওরা খুব জোরাজুরি করল আমি যেন ওদেরকে একটু বাংলাদেশ ঘুরে দেখাই। ওরা এতদূর থেকে আমাদের দেশে ঘুরতে এসেছে, তাই আমি ওদের কথা ফেলতে পারলাম না, আর ওদেরকে কিছু জায়গা ঘুরে দেখালাম। আর তখনই ওরা এসব ছবি তুলে আপলোড করে আমাকে ট্যাগ করেছে। ব্যাস এতটুকুই। আমি এতবার করে এই ব্যাপারটাই নীলাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে কিছু মানতেই রাজি না। নীলা তাচ্ছিল্যের সুরে বলল, এগুলো শুধু বাহানা। চুরি ধরা পড়ে গেছে তাই এসব গল্প সাজানো হচ্ছে। বিহান বাঁকা হেসে বলল, বাচ মামা ফাইসা গেছচ মাইকা চিপায়ে। অহন কেমতে বাড়াইবি? তোরে আগেই কইছি সুধরাই যা। দেখলি তো নিজের কর্মের ফল। আয়াত আবিরের উদ্দেশ্যে বলে উঠল, এটা তুমি ঠিক করনি ভাইয়া। তুমি যদি আগেই নীলাকে সব বলে দিতে তাহলে তো আর এসব হতো না। আসলে তোমরা সব ছেলেরাই এমন। মেয়েদের ফিলিংসের কোনো দামই নেই তোমাদের কাছে। সবসময় মেয়েদের টেক ইট ফর গ্রান্টেড নিয়ে নাও তোমারা। আয়াতের কথায় বিহান ভ্রু কুচকে বলল, মোর জ্বালা, তুমি আবার এইহানে নারী আন্দোলন শুরু কইরা দিলাকলা। আর সব ছেলেরা কইতে কি কইবার চাও তুমি? আবির বিহানের সাথে সায় দিয়ে বলল, আরে ভাই, মেয়েরা এমনই। ওরা সবসময় সব জায়গায় ফুটেজ খাওয়ার চেষ্টা করে, নিজেদের মহান প্রমাণ করার ধান্দায় থাকে। বিহান বলে উঠল, হ ঠিকই কইছছ। এখন তো তোর কথাই ঠিক মনে হইতাছে আমার। মাইয়া মাইনসের কামি খালি আজাইরা ক্যাচাল করা। আয়াত বিহানের দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, আমাদের কথা ক্যাচাল তাই না? আর আপনারা সবসময় মহান কাজ করেন তাই না? চোরে চোরে মাসতুতো ভাই হয়ে গেছেন এখন? বিহান বলে উঠল,
কি কইবার চাও তুমি? আমি আবার কি করলাম? আয়াত তাচ্ছিল্যের সুরে বলল। এমন ভাব ধরছেন যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারেন না। আপনি কি ভেবেছেন আপনি যে অফিসের রিসিপশনের মেয়েটার সাথে সারাদিন হাসাহাসিতে মেতে থাকেন? সেটা আমি জানি না বুঝি? সবই দেখেছি আমি। লোকে বলে না বাসার মুরগিও ডালের মতো লাগে। তো আপনাদেরও সেই অবস্থাই হয়েছে। বিহান যেন আকাশ থেকে টুপ করে পড়ল। কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছে এই মেয়ে? আর আমি কখন রিসেপশনিস্টের সাথে হাসাহাসি করলাম? বিহান অবাক কণ্ঠে বলল। কি কইতাছ এইসব? আর আমি কখন রিসেপশনিস্টের সাথে হাসাহাসি করলাম? মাথার তার সবগুলো ছিঁড়ে গেছেনি? বিহানের কথায় আয়াত দাঁত কটমট করে বিহানের দিকে তাকাল। আবির বিহানের সাথে সায় দিয়ে বলল। আরে ভাই, এটা তো জানা কথাই। মেয়েদের তো জন্ম থেকেই ৩-৪টা তার ছেঁড়াই থাকে। এতক্ষণে নূর বলে উঠল। এটা কেমন কথা দেবর? সব মেয়েদের ভেতর কিন্তু আমিও পড়ি। আর কথা যখন ছেলে মেয়ের পর্যায়ে চলে এসেছে তখন আমিও মেয়েদের পক্ষেই বলবো। হ্যাঁ, আয়াত আর নীলা একদম ঠিক বলেছে। তোমরা ছেলেরা সবাই একরকমই। কোনো সুন্দরী মেয়ে দেখলেই তোমরা গিরগিটির মতো রং বদলানো শুরু করে দাও। আদিত্য ভ্রু কুঁচকে বলল। এক্সকিউজ মি, সব ছেলে বলতে কি তুমি আমাকেও বুঝাতে চাইছ? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আজ পর্যন্ত এই আদিত্য কোনো মেয়ের সাথে ফ্লার্ট তো দূরে থাক, কোনো মেয়েকে আমার কাছেই ঘেঁষতে দেয়নি। নূর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, দেখেছি তুমি কত সাধু। আমার বান্ধবীদের সাথে তোমার সাধুগিরি ভালোই দেখেছি। আরে ওটা তো তোমাকে জেলাস করার জন্য ইচ্ছে করে অমন করেছিলাম। আরে বাদ দাও, এগুলো সব বাহানা। আসল কথা হলো তোমাদের কৃষ্ণ সাজার অনেক শখ। তাই তো মেয়েদের দেখলেই রাসলীলা শুরু করে দাও। আদিত্য চোয়াল শক্ত করে বলল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নূর। কি আবল তাবল বলছ? আরে আগে নিজের মাইন্ডকে তো ঠিক রাখো, তারপর আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করতে এসো। আরে আজব, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো কেন তুমি? নূর এবার তেতে উঠে বলল। কি বললে তুমি? আমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি? তার মানে আমি তুমি ঝগড়াটে বলছো? বেচার আদিত্য তাজ্জব বনে গেল। ও কি বলছে আর এই মেয়েটা কি বানাচ্ছে? আর অযথা এই ঝগড়ার কারণই বুঝতে পারছে না ও। আবির তখন বলে উঠল। কি হলো? তখন তো খুব শালিকার পক্ষ নিচ্ছিলে। দেখলে তো মেয়েদের আসল রূপ। ওরা কেমনে রূপ বদলায়? নীলা রাগী কণ্ঠে বলল। রূপ বদলানো আমাদের না আপনাদের ধর্ম। আপনারাই এই কাজে মোহিত। ব্যাস, এভাবে কথায় কথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল এখানে। যার এক পক্ষে মেয়েরা আর আরেক পক্ষে ছেলেরা। দুই দলই কেউ কারোর চেয়ে কম যায় না। দুই দলই সমান প্রত্যুত্তর করে যাচ্ছে। ঝগড়া করতে করতে নূরের একটু গলা শুকিয়ে এলো। তাই ও একটু উঠে রান্নাঘরে গেল পানি খেতে। রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে আবার ফিরতে নিলেই হঠাৎ আদিত্য এসে নূরকে দেয়ালের সাথে চেপে ধরল। আচমকা এমন হওয়ায় নূর একটু চমকে গেল। আদিত্য নূরের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল। কি হচ্ছিল বাইরে ওসব? হ্যাঁ, কি মনে করে তুমি ওসব বলছিলে? নূর ভীতু চোখে তাকিয়ে আমতা আমতা করে বলল। কি বলছিলাম আমি? আচ্ছা, এখন মনে পড়ছে না তাই না? কি ছিল তখন ওসব? হ্যাঁ। নূর মেকি হেসে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল। আসলে ওদের ঝগড়া দেখে না আমারও একটু তোমার সাথে ঝগড়া করতে ইচ্ছে করছিল। তাই মিছেমিছি ওসব বলেছি। সত্যিই বলছি।
আদিত্য ভ্রু কুঁচকে ভাবল, কি আজব মেয়েরে বাবা। ঝগড়া করারও আবার কারোর শখ হয় নাকি? আদিত্য হালকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এখন এসব বন্ধ করো, আমার এসব মোটেও ভালো লাগছে না। নূর চোখ বড় বড় করে বলল, এই না না, এখনই বন্ধ করা যাবে না। ওদের ঝগড়া বন্ধ করতে আমাদের এই মিছেমিছি ঝগড়া কন্টিনিউ করতে হবে। মানে হলো, ওরা যখন দেখবে যে ওদের জন্য আমাদের দুজনের ভেতর মনমালিন্য হচ্ছে, তখন ওরা নিজেদের ঝগড়াও কমিটি নিবে। প্লিজ আর কিছুক্ষণ এসব চালিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তবে বেশিক্ষণ না কিন্তু। ওকে। নূর আর আদিত্য বাইরে এসে দেখল বাইরের অবস্থা আরো বেগতিক হয়ে গেছে। দুই দলের মাঝে তুমুল ঝগড়া চলছে। কেউ ছাড় দেওয়ার পাত্র নয়। আদিত্য আর নূর একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। আদিত্য হঠাৎ উচ্চস্বরে বলে উঠল, অনেক হয়েছে, চুপ করবি তোরা এখন? বিহান বলে উঠল, ঠিকই কইছস, এইসব আবালগো লগে কথা কওনের চেয়ে না কওনি ভালো, শুধু শুধু ব্রেইন লস। আয়াত দাঁত কিরমির করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা তো যেন মরেই যাচ্ছি আপনাদের কথা বলার জন্য। আরে যান যান, আমরাও আমাদের মহামূল্যবান মস্তিষ্ক আপনাদের ওপর খরচ করতে চাই না। আয়াত এবার নূরের হাত টান দিয়ে নিজের পাশে বসিয়ে দিয়ে বলল, ভাবি তুমি আমাদের দলে না? নূর জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা আবার বলতে হয়? আয়াত বলে উঠল, ঠিক আছে, আমরা মেয়েদের টিম, ওই ছেলেদের টিমের সাথে কোনো কথা নেই। আজকে আমরা তিনজন একসাথে থাকব, রাতভর অনেক মাস্তি করব, অপোজিশন দলকে বুঝিয়ে দেব আমরা কি জিনিস। আয়াতের প্ল্যান শুনে আদিত্যর মাথায় যেন ছোটখাটো একটা বাজ পড়ল। কি বলছে এরা? একসাথে থাকবে মানে কি? তার মানে নূর রাতে আমার কাছে থাকবে না? না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আদিত্য নূরের দিকে চোখ গরম করে তাকিয়ে চোখের ইশারায় নূরকে মানা করতে বলল। নূর পড়ে গেছে এক মহা ঝামেলায়। কার কথা শুনবে ভেবে পাচ্ছে না। শেষমেশ আয়াতের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা এমনই করব। নূরের রাজি হওয়া দেখে আদিত্য রেগে কিছু বলতে যাবে, তখনই আবির বলে উঠল, আরে ওরা কি মাস্তি করবে? মাস্তির ও জানা নেই ওদের। আরে মাস্তি তো আমরা করব। আজ তো বয়েজ নাইট আউট হবে, তাই না ব্রো? বিহানও সায় দিয়ে বলল, এককেরে ঠিক কইছস, আইজকা হইব হাউজ পার্টি, তাই না রে আদি? আদিত্য আমতা আমতা করে বলল, বলছিলাম কি, এসবের কি দরকার? নিজেদের ভেতর মিটমাট করে নিলেই তো হয়। তারপর না হয় সবাই মিলেই পার্টি করব। বিহান বলে উঠল, কি কশেল্লা, আমরা ওই অপোজিশন পার্টির সামনে কখনোই ঝুঁকব না। বি এ ম্যান, ভেতরের মরদটাকে জাগা। মনে কর তোর সামনে তোর বউ না, শত্রুপক্ষ বসে আছে, তাহলে দেখবি আর কোনো সফটনেস থাকবে না, একদম স্টিলনেস ম্যান হয়ে যাবি। এখন জোরসে ক, হাউ ওয়াজ দ্য জোস? আবির চিল্লিয়ে বলল, হাই স্যার, হাউ ওয়াজ দ্য জোস? আদিত্য জোরপূর্বক কোনোরকমে বলল, হাই স্যার। আয়াত এদের চিল্লানি দেখে বিরক্ত হয়ে বলল, এই সারদের কাছে থাকলে আমাদের কান আর থাকবে না। চলো ভাবি, আমরা আমাদের রুমে যাই, রুমে গিয়ে মজা করব। কথাটা বলে আয়াত আর নীলা নূরকে ধরে উপরের দিকে যেতে লাগল। নূরও অসহায় মুখ করে ওদের সাথে যাচ্ছে। আর আদিত্য বারবার শুধু চোখের ইশারায় নূরকে মানা করছে।
তবে তা কাজে দিল না। আয়াত আর নীলা নূরকে নিয়ে চলে গেল। মেয়েদের রুমে এসে ওরা ওদের মতো আড্ডা মাস্তি করতে লাগল। নূর অনিচ্ছা সত্ত্বেও ওদের সাথে বসে রইল। আর নিচে আবির আর বিহান ওদের মতো আড্ডা নাচে গানে মেতে উঠেছে। তবে আদিত্য চরম বিরক্ত হচ্ছে এসবে। মনে মনে নূরের ওপর রাগও হচ্ছে খুব। নূরকে ছাড়া কিছুতেই ওর রাতে ঘুম হবে না। এটা জানা সত্ত্বেও কেমন ধেই ধেই করে ওদের সাথে চলে গেল। একবার মানাও করল না। কি ফালতু একটা নাটক শুরু করেছে। আদিত্য বিরক্ত হয়ে ফোন বের করে নূরের ফোনে একটা মেসেজ পাঠাল, যাতে লেখা আছে, এখনই বাইরে এসে আমার সাথে দেখা করো, না হলে কিন্তু আমি এখনই সব নাটক বন্ধ করে দেব। নূর মেসেজটা দেখে একটু ভয় পেয়ে গেল। রুম থেকে বেরোনোর জন্য আয়াত নীলার দিকে তাকিয়ে বলল, ও একটু নিচ থেকে খাবার হালকা কিছু নিয়ে আসছে। কথাটা বলে নূর দ্রুত রুমের বাইরে এলো। বাইরে আসতেই আদিত্য নূরের হাত ধরে রুমে নিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলল, কি হচ্ছে এসব? হ্যাঁ, দেখ অনেক হয়েছে, বন্ধ করো এসব। আমি কিন্তু কিছুতেই তোমাকে ছাড়া রাতে থাকতে পারবো না, তাই এই নাটক এখনই বন্ধ করে দাও। নূর অনুনয়ের সুরে বলল, দেখ এত রাগ করো না প্লিজ, একটু শান্ত হও। এই মুহূর্তে হঠাৎ করে এভাবে নাটক বন্ধ করলে ওরা আমাদের ওপর রাগ করবে, তাই আমাদের নাটকটা কন্টিনিউ করতে হবে। কিন্তু আই প্রমিজ রাতে ওরা ঘুমিয়ে পড়ার পর আমি তোমার কাছে চলে আসব। প্লিজ ততক্ষণ একটু ধৈর্য ধর না। ওকে ফাইন, তবে তাড়াতাড়ি আসবে, না হলে কিন্তু আমি রুমে গিয়ে তোমাকে উঠিয়ে নিয়ে আসব। ওকে ঠিক আছে, আমি এখন যাই, না হলে ওরা খুঁজতে আসবে। কথাটা বলে নূর তাড়াতাড়ি করে আবার চলে গেল। এভাবেই দুই দল দুই দিকে আড্ডা দিতে লাগল। আর আদিত্য আর নূর অনিচ্ছুকভাবে ওদের আড্ডায় যোগ দিয়ে বসে রইল। আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে গেল, তবুও কারোর ঘুমের খবর নাই। আদিত্য এবার বিরক্তির শিখরে। ইচ্ছে করছে আবির আর বিহানের মাথায় বাড়ি মেরে বেহুশ করে দিতে, তাহলে যদি ঘুমায় এরা। ঈশস কখন এখান থেকে যেতে পারবে আর কখন অ্যাঞ্জেলটাকে একটু কাছে পাবে? এই আপদগুলো আজ না এলেই ভালো হতো। আদিত্যর বিরক্তির মাঝেই আরও 1 ঘন্টা পার হয়ে গেল। এবার ধীরে ধীরে সবার এনার্জি স্লো হয়ে এলো। আবির আর বিহান এলোমেলোভাবে হাত পা ছড়িয়ে সোফার উপর শুয়ে পড়ল। আদিত্য যেন হাফ ছেড়ে বাঁচল। আদিত্য ফতাফত উপরে উঠে যেতে যেতে নূরের নাম্বারে মেসেজ পাঠালো ওকে রুমে আসার জন্য। নূর এদিকে অপেক্ষা করছিল ওদের ঘুমিয়ে পড়ার। নূর আস্তে করে ঘাড় ঘুরিয়ে দেখল আয়াত আর নীলা ঘুমিয়ে গেছে। তাই নূর আস্তে করে নিঃশব্দে ওদের কাছ থেকে উঠে এলো। পা টিপে টিপে দরজা খুলে বেরিয়ে আসতেই আদিত্য নূরকে পাজা কোলে তুলে নিল। তারপর নূরকে নিয়ে ওদের বেডরুমে চলে এসে দরজা আটকে দিল। একটু পরে আয়াত আর নীলা দরজা খুলে বেরিয়ে এলো। নূরদের রুমের দরজার দিকে তাকিয়ে মুচকি হেসে আয়াত বলে উঠল, ওরা ভেবেছে আমরা ওদের নাটক বুঝতে পারিনি। আরে আমি তো প্রথম থেকেই বুঝতে পেরেছি ওরা নাটক করছে। আরে ভাইয়া কখনো ভাবির সাথে ঝগড়া করতেই পারে না। ভাইয়া ভাবিকে ভালোবেসেই শেষ করতে পারে না, ঝগড়া কখন করবে? সত্যিই ভালোবাসার উদাহরণ দিতে চাইলে ভাইয়া ভাবিকে দেওয়া উচিত। কত ভালোবাসে ভাইয়া ভাবিকে। আমিও কিন্তু আমার বউটাকে কম ভালোবাসি না। পেছনে থেকে আসা বিহানের কণ্ঠে কথাটি শুনে আয়াত চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখল বিহান আর আবির দাঁড়িয়ে আছে। বিহান এগিয়ে এসে আয়াতের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নরম সুরে আবেগী কণ্ঠে বলল, হয়তো সবার মতো বলতে পারি না, নিজের ভালোবাসাকে ব্যক্ত করতে পারি না,
তাই বলে ভালো কিন্তু কম বাসি না। বিহানের কথায় আয়াতের চোখ জোড়া চিকচিক করে উঠল। বিহানের কথার প্রত্যুত্তরে কিছু বলতে পারল না। সিচুয়েশন একটু স্বাভাবিক করতে আবির দুষ্টুমি করে বলল, ওই তোর শরম করে না বড় ভাইয়ের সামনে এইভাবে ভালোবাসার গান গাইতাছস? বিহান বাঁকা হেসে বলল, শরম করব ক্যা? আমি কি মাইনসের বউয়ের সাথে রোমাঞ্চ করতাছি নাকি? চলো তো বউ, এইখানে খালি ডিস্টার্বেন্স। আমরা নির্জনে গিয়া ভালোবাসা বাসি করি গা। কথাটা বলে বিহান আয়াতের হাত ধরে নিয়ে গেল। আর আয়াত তো লজ্জায় মাথাই তুলছে না। ওরা চলে যেতেই আবিরও চলে যেতে লাগলে নীলা পেছনে থেকে ওর হাত টেনে ধরল। আবির নীলার দিকে ফিরে একটু অভিমানী সুরে বলল, কি হলো, আমার মতো খারাপ লোকের সাথে আবার কি কথা? নীলা এক হাতে কান ধরে অপরাধী সুরে বলল, সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন প্লিজ। আর কখনো এমন হবে না। আসলে মেয়েগুলোর সাথে আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই রাগের মাথায় ওসব বলে দিয়েছি, সরি। আবির মুচকি হেসে বলল, ইটস ওকে, আমিও সরি। আসলে তোমাকে প্রথমেই আমার বলে দেওয়া উচিত ছিল, তাহলে আর এসব হতোই না। ইটস ওকে, যা হবার তা হয়ে গেছে, ভুলে যান ওসব। আবির বাঁকা হেসে বলল, আমরা কি আরেকটা জিনিস ভুলতে পারি? নীলা ভ্রু কুঁচকে বলল, কি? আমরা যে অবিবাহিত সেটা কি আমরা ভুলতে পারি? না মানে শুধু আজকে রাতের জন্য। নীলা আবিরের বুকে আলতো করে কিল মেরে দিয়ে বলল, ছি, অসভ্য একটা। আবির হেসে দিল। পরের দিন আদিত্যকে ওর বিজনেস কনফারেন্সের জন্য 3 দিনের জন্য লন্ডনে যেতে হল। হঠাৎ করে এভাবে আদিত্যের দেশের বাইরে যাওয়ায় নূরের প্রচুর মন খারাপ হচ্ছিল। তবে ও আদিত্যকে বাধা দেয়নি, কারণ ও চায় না আদিত্য কখনো ওর কারণে পিছিয়ে থাকুক। ও চায় আদিত্য জীবনের সব সফলতাই অর্জন করুক। তাই কষ্ট হলেও নূর আদিত্যর সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করেছে। আদিত্যেরও ওর নূরকে রেখে যেতে কম কষ্ট হয়নি। তবে এটা ওর ড্রিম প্রজেক্ট ছিল, তাই ওর যাওয়াটা অনেক প্রয়োজন ছিল। অগত্যা আদিত্য নিজেকে একটু শক্ত করে নূরকে রেখে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছে। লন্ডনে যাওয়ার পর মাঝখানের 2 দিন আদিত্য আর নূর দুজনের জন্যই খুবই কষ্টকর ছিল। ফোনে আর ভিডিও কলে কথা হলেও এটুকুতে তাদের মন ভরত না। সারাদিন দুজনের কোনোভাবে কাটলেও রাতটা কোনোভাবেই কাটতে চাইত না। কাটবে কিভাবে? দুজনেরই যে একজন আরেকজনকে ছাড়া ঘুম আসে না। ঘুম পাগলি নূরেরও এখন রাতে ঘুম আসে না। সারা রাত শুধু এপাশ ওপাশ করেই কাটিয়ে দিত। এভাবে 3 দিন কোনোরকমে পার হয়ে যায়। আজ নূর অনেক খুশি, আজ যে ওর হিরো ফিরে আসবে। খুশিতে যেন ও আত্মাহারা হয়ে যাচ্ছে। সকাল থেকেই প্রফুল্ল হয়ে সব কাজ করছে। আদিত্যের পছন্দের সব খাবার নিজের হাতেই রান্না করেছে ও। আরও অনেক কিছু করেছে। আয়াত আর নীলা এই কয়দিনে এই বাসাই আছে। আদিত্যই ওদের থাকতে বলেছে যাতে নূরের একা একা খারাপ না লাগে। ভোর 6টার দিকেই আদিত্য নূরকে বলে দিয়েছে ও একটু পরেই ফ্লাইটে উঠবে। তখন থেকেই নূরের খুশি আর থামছে না। দুপুর 2টোর দিকে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। হঠাৎ একটা ব্রেকিং নিউজ শুনে সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিউজে বলছে লন্ডন থেকে ছেড়ে আসা ফ্লাইটটা রাস্তায় প্লেন ক্র্যাশ করেছে। প্লেনে থাকা যাত্রীরা কেউই জীবিত নেই। প্লেনের টাইমটাও আদিত্যর ফ্লাইটের টাইমের সাথে মিলে গেছে। নূর যেন মুহূর্তেই অনুভূতি শূন্য পাথরে পরিণত হল। চোখের সামনে পুরো পৃথিবী ঘুরতে লাগল ওর।
ওর হিরো নানা, এটা হতে পারে না, কখনোই না। নূর আর সহ্য করতে পারল না, জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। সবাই মিলে নূরকে হসপিটালে নিয়ে এসেছে। নূরের এখানেও জ্ঞান ফেরেনি। ডক্টর ভেতরে নূরকে দেখছে, আর কেবিনের বাইরে সবাই বোধশক্তিহীন হয়ে বসে আছে। একদিকে আদিত্যর ফ্লাইটের ওই নিউজ, আর অন্যদিকে নূরের এই অবস্থা। সবার যেন মাথায় কাজ করছে না। নীলা আর আয়াত তো সেই কখন থেকে শুধু কেঁদেই যাচ্ছে। আবির আর বিহানের খুব মন চাইছে ওদের মতো চিৎকার করে কান্না করতে, কিন্তু পুরুষদের যে কাঁদতে নেই, তাই তো তারা শুধু ভেতরে ভেতরেই কাঁদতে পারে। বিহান আর আবির শুধু বারবার আদিত্যের নাম্বারে ফোন করছে, তবে বারবার সেই বিরক্তিকর কণ্ঠটাই ভেসে আসছে। আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। বিহাম লন্ডনে আবিরের ম্যানেজারকেও ফোন দিয়েছে। সে বলেছে আদিত্য স্যার তার ফ্লাইটের জন্য চলে গেছেন। আরও কয়েক জায়গায় খবর নিয়েছে, তারাও একই কথা বলেছে। ধীরে ধীরে ওদের সব আশায় নিভে যাচ্ছে। চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছে ওরা। 10 মিনিট পর নূরের জ্ঞান ফিরল। নূর চোখ পিটপিট করে খুলে তাকাল। চোখ খুলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল কোথায় আছে ও। নিজেকে হসপিটালে দেখে একটু অবাক হল নূর। তখনই ওর সেই ভয়ঙ্কর নিউজটার কথা মনে পড়ল। নূরের সারা শরীর থরথর করে কেঁপে উঠল। সমস্ত শিরা উপশিরাগুলো কাটা দিয়ে উঠল। হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে চলতে শুরু করল। নূর হঠাৎ উচ্চস্বরে চিৎকার করে উঠল, হিরো! নূরের চিৎকার শুনে সবাই দ্রুত দৌড়ে কেবিনে ঢুকল। ওরা কেবিনে ঢুকে দেখল নূর অস্থির হয়ে হাতের স্যালাইনের পাইপ টেনে খুলছে। স্যালাইনের পাইপ খুলতেই হাত দিয়ে রক্ত বের হওয়া শুরু হল। নীলা আর আয়াত নূরকে ধরে আটকানোর চেষ্টা করছে। নূর অস্থির হয়ে অস্বাভাবিকভাবে বলতে লাগল, হিরো কোথায়? কোথায় আমার হিরো? ওকে আসতে বলো তাড়াতাড়ি। আমি না অনেক বাজে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম ওর প্লেন, নানা ওসব কিছুই না। ওগুলো শুধুই খারাপ স্বপ্ন। আমি জানি আমার হিরোর কিছুই হয়নি। ও এখানেই আছে, তাই না? ওকে ডাক না তাড়াতাড়ি। হিরো কোথায় তুমি? এসো না জলদি। দেখ তোমার অ্যাঞ্জেল ডাকছে তোমাকে। নূরের এমন অবস্থা দেখে নীলা আর আয়াত চোখের পানি ছেড়ে দিল। ওরা এখন কি বলবে নূরকে? কি বলেই বা শান্ত করবে ওকে? কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না ওরা। আর নূর আদিত্যকে না দেখে ধীরে ধীরে আরও হাইপার হয়ে উঠছে। কেমন অস্বাভাবিক আচরণ করতে শুরু করল। নূর নিজেকে ওদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগল, ছাড় আমাকে, আমি হিরোর কাছে যাব। হিরো আসছো কেন তুমি? ঠিক আছে, আমি তোমার কাছে আসছি। এই ছাড় আমাকে, আমি হিরোর কাছে যাব। ওরা কিছুতেই নূরকে সামলাতে পারছে না। নূর প্রচুর হাইপার হয়ে যাচ্ছে। এতক্ষণে নার্স আর ডক্টরও চলে এসেছে। তারাও অনেক চেষ্টা করছে, কিন্তু নূরকে শান্ত করতে পারছে না। একসময় এমন করতে করতে নূর আবারও জ্ঞান হারিয়ে ফেলল। ডক্টর সবাইকে বাইরে যেতে বলল। সবাই বাইরে এসে পুরো ভেঙে পড়ল। সবকিছু মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে ওদের চোখের সামনে। আদিত্যর কিছু হয়ে গেলে যে নূরকেও বাঁচানো অসম্ভব হয়ে যাবে, সেটা ওরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। নীলার এদিকে কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা। তখনই ওখানে নূরের মা বাবাও ছুটে এলো। আবির তাদের ফোন করে খবর দিয়েছিল। নূরের মাও জামাতার ওমন খবর আর মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। নূরের বাবারও করুণ অবস্থা। সব মিলিয়ে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়েছে এখানে।
20 মিনিট পর নূরের আবারও জ্ঞান ফিরল। আর জ্ঞান ফিরে আসতেই সে আবারও আদিত্যর জন্য পাগলামি শুরু করে দিল। পাগলের মতো শুধু হিরো হিরো ডেকে যাচ্ছে আর প্রচুর হাইপার হয়ে যাচ্ছে। এভাবে করতে করতে সে আবারও জ্ঞান হারিয়ে ফেলল। ডক্টর নূরের চেকআপ শেষে বাইরে এসে ওদের বলল, দেখুন রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার এমনিতেই দুবার ব্রেইন অপারেশন হয়েছে। উনি যদি এইভাবেই হাইপার হতে থাকেন তাহলে উনি যেকোনো সময় ব্রেইন স্ট্রোক করে কোমায় চলে যেতে পারেন। তাই ওনাকে শান্ত করা খুবই জরুরি। আপাতত আমি ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, তবে তার প্রভাব কেটে গেলে উনি আবারও পাগলামো শুরু করবেন। তাই যা করার জলদি করুন, না হলে কিন্তু রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তারের কথায় সবাই আরও ভেঙে পড়ল। চারিদিকে যেন অকুল পাথার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না ওরা। এখন শুধু আল্লাহর কাছে দয়া চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই ওদের। প্রায় 3 ঘন্টা পর নূরের আবারও জ্ঞান ফিরল, আর চোখ খুলে আবারও পাগলামি শুরু করে দিল। অস্বাভাবিকভাবে চিৎকার করছে আর শুধু আদিত্যকে ডাকছে, হিরো হিরো কোথায় তুমি? আসো না আমার কাছে। দেখ আমি কিন্তু কান্না করব বলে দিলাম। তাড়াতাড়ি আসো না হিরো। সবাই মিলে ধরেও নূরকে আটকানো যাচ্ছে না। সে শুধু বাইরে যাওয়ার জন্য ছোটাছুটি করছে। আয়া তার নীলা নূরের 2 হাত ধরে রেখে ওকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু নূর কিছুই শুনছে না। একসময় নূর নিজের সর্বশক্তি প্রয়োগ করে দুজনকে ধাক্কা দিয়ে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে এলো। বাকিরাও নূরের পিছে ছুটল। নূর কিছুদূর দৌড়ে আসতেই ওর মাথাটা কেমন ঘুরে উঠল। শরীরটাও প্রচুর ফুরবল। নূর আর হাঁটার শক্তি পাচ্ছে না, তবুও দেয়ালে হাত রেখে দেয়ালে ভর দিয়ে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আর বিড়বিড় করে শুধু হিরো হিরো বলে যাচ্ছে। কয়েক কদম এভাবে যেতেই নূর হঠাৎ নিজের শক্তি হারিয়ে পড়ে যেতে নিলেই কারো শক্ত দুটো হাত এসে ওকে ধরে ফেলল। নূর দুর্বলচিত্তে মাথাটা উপরে তুলে লাল হয়ে যাওয়া ভারী চোখে তাকিয়ে দেখল, এটা আর কেউ না বরং ওর হিরো। আদিত্যকে চোখের সামনে দেখে ফুরবল নূরের ঠোঁটে হাসি ফুটে উঠল। চোখ দুটো দিয়ে বাঁধ ভাঙা পানি উপচে পড়ল। কাপা কাপা হাতটা উঠিয়ে আদিত্যের গালে রেখে কম্পিত গলায় বলল, হি হি হিরো। নিজের প্রাণভোমরাকে এই এমন অবস্থায় দেখে আদিত্যর কলিজা ছিঁড়ে যাচ্ছে। লন্ডন থেকে ফিরে এসে যে তার অ্যাঞ্জেলটাকে এইভাবে দেখতে হবে তা কখনোই ভাবেনি আদিত্য। আদিত্য নূরের দিকে থমকে তাকিয়ে আছে। তখনই হঠাৎ নূর আবারও জ্ঞান হারিয়ে ফেলল। এবার যেন আদিত্য পাগল হয়ে গেল। আদিত্য 2 হাতে নূরের মুখটা ধরে অস্থির হয়ে বলতে লাগল, এই অ্যাঞ্জেল, কথা বলো সোনা। কি হয়েছে তোমার? দেখ আমি এসে গেছি। তোমার হিরো এসে গেছে। প্লিজ চোখ খোল, কথা বলো আমার সাথে। এতক্ষণে বাকি সবাইও চলে এসেছে। আদিত্যকে দেখে ওরা সবাই অবাক আর খুশি দুটোই হল। বিহান বলে উঠল, আদি তুই ঠিক আছিস? আল্লাহর লাখ লাখ শুকরিয়া, তুই ঠিক আছিস। বাকি সবাইও একই কথা বলতে লাগল। আদিত্য এদের কথা শুনে ভ্রু কুঁচকে বলে উঠল, আমার আবার কি হবে? আর আমার কথা ছাড় এখন। নূর জ্ঞান হারিয়ে ফেলেছে। তাড়াতাড়ি ডক্টরকে ডাক। আবির দ্রুত দৌড়ে গেল ডক্টরকে ডাকতে। আর আদিত্য নূরকে কোলে তুলে কেবিনে নিয়ে এলো। ডক্টর এসে নূরকে দেখে বলল, চিন্তার কারণ নেই। উনি এবার দুর্বলের কারণে জ্ঞান হারিয়েছেন। উনার শরীরে একটা স্যালাইন পুশ করে যাচ্ছি। স্যালাইন শেষ হলে আপনারা চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন।
আদিত্য স্মিত হেসে বলল, ধন্যবাদ ডক্টর। ডক্টর বললেন, ইটস ওকে। তবে হ্যাঁ, এখন থেকে উনার একটু বেশি করে খেয়াল রাখবেন। এই অবস্থায় উনার কোনো স্ট্রেস নেওয়া ঠিক হবে না। আদিত্য ভ্রু কুঁচকে বলল, এই অবস্থায় মানে? কি বলতে চাইছেন আপনি? কেন আপনি জানেন না? কি জানব? এটাই যে আপনার ওয়াইফ ইজ প্রেগন্যান্ট। উনি মা হতে চলেছেন। উনার ব্লাড টেস্ট করে এই বিষয়ে জানতে পেরেছি আমরা। ডক্টরের কথায় আদিত্য যেন নির্বিকার হয়ে গেল। মানুষ বেশি শোকে যেমন পাথর হয়ে যায়, তেমনি আদিত্যও যেন অতিরিক্ত খুশিতে পাথর হয়ে গেল। এই মুহূর্তে কোনো অভিব্যক্তি আসছে না ওর। জীবনে হঠাৎ করে এত বড় খুশি চলে আসবে সেটার কল্পনাও করেনি ও। ও বাবা হবে? কেউ ওকে বাবা বলে ডাকবে? ভাবতেই আদিত্যের গায়ে কাঁটা দিয়ে উঠছে। একটু পরে আদিত্য নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে কেবিনের বাইরে আসল। বাইরে এসে সবাইকে খুশির খবরটা জানালো। সবাই তো খুশিতে আত্মহারা হয়ে উঠল। এমন খুশির সংবাদে এতক্ষণে সব কষ্ট যেন হাওয়ায় মিলিয়ে গেল। সবই পরম করুণাময় আল্লাহ পাকের ইচ্ছা। বিহান এবার বলে উঠল, আচ্ছা, এখন কত কিভাবে হইল এসব? মানে আমরা ভাবছিলাম ওই ফ্লাইটে তুই। আদিত্য মুচকি হেসে বলল, সবই আল্লাহর ইচ্ছা। আসলে আমার ওই ফ্লাইটেই আসার কথা ছিল, কিন্তু আমার এয়ারপোর্টে পৌঁছাতে দেরি হয়ে যায়, যার কারণে আমি ওই ফ্লাইটটা মিস করি। তারপর নেক্সট ফ্লাইটে আমি রওনা হই। আর প্লেনে থাকায় ফোনও বন্ধ ছিল, তাই কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। এয়ারপোর্ট থেকে বাসায় আসতেই সার্ভেন্টদের কাছ থেকে সব খবর জানতে পারলাম। আর সাথেই আমি এখানে ছুটে আসলাম। যাক, আল্লাহর অশেষ রহমত, শেষমেশ সব ঠিক হয়ে গেছে। ঘণ্টা খানিক পর নূরের স্যালাইন শেষ হলে নূরকে বাসায় নিয়ে আসে আদিত্য। তবে নূর তখনও ঘুমেই আছে। রাত 10টার দিকে নূরের ঘুম ভাঙল। নূর চোখ পিটপিট করে খুলে তাকাল। কপাল কুঁচকে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল কোথায় আছে ও। নূর দেখল ও ওর নিজের রুমেই আছে। নূরের আদিত্যর কথা মনে আসল। হিরো? হিরো কোথায়? হিরো কি আসেনি? তাহলে কি আমি তখন স্বপ্ন দেখলাম? আমার হিরো কোথায় তাহলে? নূর আবারও অস্থির হওয়া শুরু করতে লাগল। হাত পা কাঁপছে, গলা কেমন জড়িয়ে আসছে ওর। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নূর জোরে আদিত্যকে ডাকতে চাচ্ছে, কিন্তু গলা দিয়ে যেন আওয়াজই বের হচ্ছে না ওর। তবুও অনেক কষ্টে আদিত্যকে উচ্চস্বরে ডেকে উঠল, হিরো। রুমে পানি ফুরিয়ে যাওয়ায় আদিত্য মাত্রই নিচে পানি নিতে এসেছিল। হঠাৎ নূরের ডাকে ঘাবড়ে গেল আদিত্য। দ্রুত দৌড়ে ওপরে উঠে গেল ও। রুমে ঢুকেই বলে উঠল, এই তো অ্যাঞ্জেল, আমি এখানেই আছি। আদিত্যকে দেখে নূরের দেহে যেন প্রাণ ফিরে পেল। নূর বেড থেকে নেমে দৌড়ে গিয়ে আদিত্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদছ কেন সোনা? আমি তো এখানেই আছি। আদিত্য নূরকে কোলে নিয়ে বেডের ওপর এসে বসল। নূর আদিত্যের বুকেই মাথা রেখে কাঁদো কাঁদো গলায় বলল, কোথায় চলে গিয়েছিল তুমি? কেন বারবার আমার কাছ থেকে দূরে যাও? জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম? তুমি খুব পচা, একটুও ভালো না। আমাকে শুধু কষ্ট দাও। আমাকে রেখে চলে যাও। আমিও এভাবে তোমাকে রেখে চলে যাব অনেক দূরে। তখন দেখ কেমন লাগে। নূরের শেষের কথায় আদিত্যের হৃৎপিণ্ড কেঁপে উঠল।
আদিত্য নূরকে শক্ত করে জড়িয়ে ধরে চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলল, নূর, ওর খবরদার আর কখনো এমন কথা বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কেন? এখন এমন লাগে কেন? আমি শুধু বলাতেই তোমার এমন লাগছে? তাহলে ভাবো আজ ওই খবর শোনার পর আমার ওপর কি বয়ে যাচ্ছিল। আদিত্য এবার নরম সুরে বলল, আমি সরিত সোনা, আমি প্রমিজ করছি আমি আমার অ্যাঞ্জেলটাকে রেখে আর কোথাও যাব না, আর গেলেও তোমাকে সাথে নিয়েই যাব। প্লিজ এখন কান্না বন্ধ করো লক্ষ্মী সোনা। একটু পরে নূর একটু শান্ত হয়ে এলো। আদিত্য এবার বলে উঠল, তবে আমিও কিন্তু তোমার ওপর রেগে আছি। তুমি এত বড় কথাটা আমাকে বলনি কেন? নূর মাথা তুলে আদিত্যের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি কথা বলিনি? আদিত্য বুঝে গেল তার মানে নূর এখনো এই বিষয়ে বুঝতেই পারেনি। আদিত্য মুচকি হেসে মায়াবী কণ্ঠে বলল, আমি হয়তো প্রথম ব্যক্তি হব যে বউয়ের কাছ থেকে শোনার বদলে নিজেই বউকে এই কথা বলছে। মানে? কি কথা? আদিত্য নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে উঠল, ইউ আর প্রেগন্যান্ট অ্যাঞ্জেল, উই গোনা বি প্যারেন্টস। তুমি মা আর আমি বাবা হতে চলেছি। নূর বাকরুদ্ধ হয়ে গেল। অবাক চোখে আদিত্যের দিকে তাকিয়ে রইল। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ সোনা, আমাদের জীবনে নতুন মেহমান আসছে। আমাদের ভালোবাসার ফসল, আমাদের ছোট্ট সোনামণি আসছে। ডক্টর বলেছে আমাকে। নূরের চোখে আবারও অশ্রুরা ভিড় করল। তবে এবার কষ্টের না বরং পরম সুখের অশ্রু। এই অনুভূতি যে ভাষায় প্রকাশ করার মতো না। এ অদম্য খুশির অনুভূতি। নূর অশ্রু চোখে হেসে দিল। ডান হাতটা আপনা আপনি ওর পেটের ওপর চলে গেল। এইখানে আছে ওর ছোট্ট সোনাটা। ভাবতেই নূরের খুশিতে হাত পা কাঁপতে লাগল। আদিত্য নূরের কপালে চুমু খেয়ে আবারও বুকের মাঝে জড়িয়ে নিল। 2 বছর পর আজ আবির আর নীলার বিয়ে। নূর মাত্রই নীলাকে রেডি করে নিজের রুমে আসতেই ওর চোখ কপালে উঠে গেল। পুরো রুমে যেন মাত্রই সিডর বয়ে গেছে। সারা রুমে খেলনার ছড়াছড়ি। চিপস আর চকলেট দিয়ে যেন হোলি খেলা হয়েছে। নূর বিরক্ত হয়ে দাঁত কিরমির বলে উঠল, কোথায় তোমরা দুজন বের হও তাড়াতাড়ি, না হলে কিন্তু খবর আছে। কোথাও কারো খবর নাই। নূর একটু এগিয়ে যেতেই আলমারির কোণা থেকে ফিসফিস শব্দ পেল। নূর ওখানে যেতেই দেখতে পেল অপরাধী দুজন এখানে লুকিয়ে আছে। নূর কোমরে হাত রেখে বলল, তোমরা এখানে লুকিয়েছ? কি ভেবেছ আমি তোমাদের খুঁজে পাব না? বেরিয়ে এসো তাড়াতাড়ি বলছি। দুজন মাথা নিচু করে ইনোসেন্ট ফেস বানিয়ে সামনে বেরিয়ে এলো। নূর রাগী কণ্ঠে বলে উঠল, এসব কি? হ্যাঁ, সারা রুমের কি অবস্থা করেছ দুজন? এসবকে পরিষ্কার করবে? হ্যাঁ। প্রথম অপরাধী 1 বছর 4 মাসের পিচ্চি বৃষ্টি তার আদো আদো গলায় বলে উঠল। বাবা তব্বে করবে। নূর এবার দ্বিতীয় অপরাধীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। দ্বিতীয় অপরাধী আর কে ও না বরং স্বয়ং আদিত্য। আদিত্য এবার বৃষ্টির দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, বাহ, নোংরা করলে তুমি আর পরিষ্কারের বেলায় বাবা? পুরো চাচ্চুর মতো পাল্টিবাজ হয়ে গেছ। বৃষ্টি কি বুঝল জানে না। তবে আদিত্যের কথায় ও খিলখিল করে হেসে দিল। আর ওর হাসির সাথে আদিত্যও হেসে দিল। তবে নূরের দিকে তাকাতেই ওদের হাসি বন্ধ হয়ে গেল। পিচ্চি বৃষ্টি সুযোগ বুঝে ওখান থেকে দৌড়ে কেটে পড়ল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, আমি দেখে আসি ও কোথায় গেল। হ্যাঁ।
কথাটা বলে আদিত্য ওখান থেকে কেটে পড়ার চিন্তা করল। কিন্তু তার সেই চিন্তায় এক বালতি পানি ঢেলে দিয়ে নূর রাগী কণ্ঠে বলে উঠল, খবরদার এক পাও নড়বে না। এখনই আমার সাথে পুরো রুম পরিষ্কার করবে। এক বাচ্চার বাপ, বুড়ো দামড়া হয়ে গেছ, অথচ কাজকর্ম একদম বাচ্চাদের মতো। মেয়ের সাথে নিজেও যেন ছোট বাচ্চা হয়ে গেছে। কে বলবে উনি একজন গ্যাংস্টার? এসব বলতে বলতে নূর ঘর পরিষ্কার করতে লাগল। আদিত্য হঠাৎ নূরকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আচ্ছা আমি বুড়ো হয়ে গেছি? তাহলে তো তোমাকে এখন প্রমাণ দিতেই হয় আমি বুড়ো নাকি জোয়ান। নূর চোখ বড় বড় করে বলল, এই খবরদার, একদম এসব চিন্তা ভাবনা মাথায়ও আনবে না এখন। বাইরে এখন বিয়ের কাজকর্ম শুরু হবে। আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে যেতে হবে। আর তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আদিত্য মুচকি হেসে বলল, ঠিক আছে এখনকার মতো ছেড়ে দিলাম। তবে রাতে কিন্তু আমার অ্যাবিলিটি দেখিয়েই ছাড়ব। আবির আর নীলার বিয়ের জন্য পুরো বাড়ি জমজমাট হয়ে উঠেছে। আদিত্যের বাসায় অনুষ্ঠান হচ্ছে। আদিত্যই বলেছে ওদের বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট এই বাসায় করতে। সব মেহমান চলে এসেছে। বিয়ের প্রধান কার্য এখনই শুরু হবে। আবিরের মা শরীফা বেগমও এসেছে বিয়েতে। শরীফা বেগম এখন অনেকটা বদলে গেছে। ছেলে মেয়ে তাকে ছেড়ে চলে আসায় সে অনেক একা পড়ে গিয়েছিল। তাই নিজের ভুলগুলো বুঝতে পারছে সে। আর যতটা পারে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। 8 মাসের ভরপুর পেট নিয়ে সোফায় বসে আছে আয়াত। বিহানের করা আদেশ সে যেন একদম নড়াচড়া না করে। তাই আয়াতও বিহানের ভয়ে চুপচাপ বসে আছে। আর একটু পরপর বিহান এসে এটা ওটা দিয়ে যাচ্ছে আয়াতকে খাওয়ার জন্য। একটু পরে আদিত্য আর বিহান আবিরকে নিয়ে এলো। আবিরের তো এক্সাইটমেন্টে জ্ঞান হারাবার উপক্রম। বেচারা এতদিন পরে তার কচি বিয়াইনকে বউ বানাতে চলেছে। খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। বিহান ওর পাশ থেকে বাঁকা হেসে গেয়ে উঠল। আবির বিহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হারামি গান আর দেশে খুঁজে পেলি না? নিজেরা বিয়ে করে বাচ্চা পয়দা করে ফেললি। আমার বেলায় এই গান গেয়ে আমাকে ভয় দেখাচ্ছিস? বিহান বলে উঠল, লে হালুয়া, ভালোর কালি নাই। আমি তো তোর ভালোর জন্যই কইতাছিলাম। অহন তুই নিজে হালাল হইবার চাইলে আমি আর কি করতাম? আদিত্য এদের কথাবার্তায় হেসে দিল। আবিরকে নিয়ে এসে বসালে একটু পরে নীলাকেও নিয়ে আসা হল। তারপর বিয়ের পর্ব শেষ হল। রাত 12টা আদিত্য নূরকে কোলে নিয়ে ছাদে বসে আছে। বৃষ্টি আজ ওর নানুর কাছে রয়েছে। আর সেই সুযোগে আদিত্য নূরকে নিয়ে এখানে চলে এসেছে চন্দ্রবিলাস করতে। আদিত্য নূরের কাঁধে থুতনি ঠেকিয়ে বলে উঠল, তোমার মনে হয় না বৃষ্টির আরেকটা ভাই বোন আনা দরকার? ওর খেলার মানুষ দরকার। মরুর বুকে বৃষ্টি তো নামালে, এবার না হয় সাগর নদী আনা যাক। নূর বরাবরের মতো লাজুক হেসে আদিত্যের বুকে মুখ গুজল। এভাবেই অতিবাহিত হল তাদের মধুর সম্পর্কগুলো। সমাপ্ত।